ওকে, তাহলে ইনভেস্টমেন্ট চ্যাপ্টারের 14 নাম্বার প্রবলেমটা, এটা আমাদের আছিল গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং রাজশাহী ইউনিভার্সিটি 2012 সাল। দুইটা প্রশ্ন হয়েছিল, দুইটা সালে হয়েছিল। আর আমাদের কি কি লেখা আছে একটু আমরা পড়তেছি। লেখা আছে অন ইনভেস্টর, ভালো করে খেয়াল করবেন, অন ইনভেস্টর হ্যাজ অ্যানালাইসিস এ স্টক ফর এ কি 1 year হোল্ডিং পিরিয়ড, দেয়ার ইজ এ 50-50 চান্স দ্য স্টক। তাহলে এখানে বলছে 50-50 কি চান্স, তার মানে কি একজনের 50% আর একজনের কত পার্সেন্ট বলে দেখি, 50%। ঠিক আছে, এই 50-50 চান্স মানে কি, ওর সম্ভাবনা হার, প্রথম জনের সম্ভাবনা হার 50, দ্বিতীয় জনের সম্ভাবনা হার কত, 50। তার মানে এখানে হলো পিআই এর মান, প্রবাবিলিটি 1 আর প্রবাবিলিটি কি 2। ওকে, 50-50 চান্স মানে কি পিআই এর মান। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে, এরপরে লেখা, হ্যাঁ পিআই, এই যে 50-50 চান্স মানে ওর 50% চান্স, ওর 50% চান্স, মানে ওর সম্ভাবনা 50%, দ্বিতীয় জনের সম্ভাবনা কত পার্সেন্ট, 50%। এটা হলো পিআই এর মান, মানে প্রবাবিলিটি। এরপরে দেখেন লেখা আছে কি, কারেন্টলি সেলিং এট টাকা কত বলে দেখি, 60 টাকা। তাহলে কারেন্টলি সেলিং 60 টাকা, এন্ড বলা আছে উইল সেলস ফর 55 টাকা এন্ড কত 70 টাকা এট দা ইয়ার ইন্ড। এখন লেখা আছে কারেন্টলি সেলস, মানে এখন বিক্রি করছে কত টাকা, 50 টাকা, উইল সেল ফর টাকা 55 এবং কত 70। তাহলে এখন যেটা বিক্রি করছে, মানে একজন যারা বিক্রি করছে এবং এই টাকাটা পরবর্তীতে আবার বিক্রি করছে, তাহলে কি যে প্রথম যে বিক্রয় টাকাটা, এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এবং পরবর্তীতে যে দুইটা বিক্রয় দিয়ে আছে এই দুইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর প্রথমটা আমাদের কি ক্রয় মূল্য ধরতে হবে। এখানে যেহেতু কারেন্টলি সেল বলছে, মানে এখন বিক্রি করছে কত 50, আবার এই বিক্রয়কৃত পণ্যটা এর পরবর্তীতে বিক্রি করছে 55 টাকা এবং কত 70 টাকা। তার মানে এই 60 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এবং এই 60 টাকাকে দুইবার বিক্রি করছে, মানে একবার 55 টাকা বিক্রি করছে, একবার কত টাকা বিক্রি করছে, 60 টাকা। তার মানে আমাদের এটা হচ্ছে পি জিরোর মান, আর এই দুইটা হচ্ছে কার মান বলে দেখি, পি ওয়ান এর মান। ঠিক আছে, এরপরে লেখা আছে দা ইনভেস্টর ক্যান বোরো 40% মার্জিন ফ্রম হিজ ব্যাংক। তাহলে ব্যাংকে থেকে কত পার্সেন্ট ঋণ করছে বলে দেখি, 40% ঋণ করছে। ঋণের পরিমাণটা উল্লেখ নাই, কিন্তু হারটা দিয়ে আছে কত পার্সেন্ট, 40%। এবং এই 40% উপর 10% হারে কি দিতে হবে বলে তো দেখি, তাকে সুদ দিতে হবে, মানে বলছে 10% পারে না ইন্টারেস্ট দিতে হবে। তাহলে মনে করো ব্যাংকের থেকে যদি কেউ যদি 1000 টাকা ঋণ আনে, এই ঋণের উপর বলছে যে কারো যদি 1 লাখ, কারো যদি 1000 টাকা থাকে, এর 40% কি বলেন দেখি ঋণ আনছে, তাহলে এই 1 লাখের 40% কত হবে, 400 টাকা। 400। ঠিক আছে, এই 400 টাকার কত পার্সেন্ট হারে সুদ দিবে বলো দেখি, 10% হারে সুদ দিবে। তাহলে 400 টাকার 10% মানে কয় টাকা বলো দেখি, 40 টাকা। ঠিক আছে, এখন আমি কিন্তু এই টাকাগুলিকে আনুমানিক ভাবে ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টাকাগুলো দেয়া নেই। খালি এটা মনে রাখবেন যে তার ঋণের পার্সেন্ট কত পার্সেন্ট, 40%, এবং ঋণ যা হবে তার উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে, 10% সুদ দিতে হবে। এখন আসেন আমাদের রিকোয়ারমেন্টটা খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, রিকোয়ারমেন্ট একটু জটিল। কি লেখা আছে, বলা আছে হোয়াট আর দ্য ইনভেস্টর এক্সপেক্টেড হোল্ডিং পিরিয়ড ইল্ড। এক্সপেক্টেড, এই এক্সপেক্টেড বলতে আমরা বুঝি হচ্ছে এক্স বার। ঠিক আছে, এন্ড রিস্ক বলতে আমরা একটু আগে দেখে আসলাম, যেটা পপি বললো, রিস্ক মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড বলতে আমরা কি বোঝাই, এক্স বারে বোঝায়, রিস্ক বলতে কি বোঝায় বলেন দেখি, এস ডি রে বোঝায়। বলছে ইফ হি বাই, যদি সে বিক্রি করে 1000 শেয়ার এন্ড ডাজ নট কি বোরোড, মানে সে যদি 100 শেয়ার বিক্রি করে এবং তার যদি কোনো ঋণ না থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন এবং কি এস ডি বের করতে হবে। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা কি করতে বলছে বলে দেখি, এক্স বার বের করতে বলছে এবং কি এস ডি বের করতে বলছে, এবং এই দুইটা বের করার ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে শেয়ারের সংখ্যা কত বলে দেখি, 100 শেয়ার, এবং তার কোনো ঋণ নাই। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন কি লেখা আছে, হোয়াট উড বি দা এক্সপেক্টেড ইল্ড, ওই একই প্রশ্ন, এক্সপেক্টেড মানে কি এক্স বার, এন্ড রিস্ক বলতে কি এসডি। এখানে বলছে ইফ বাই 200 শেয়ার, তাহলে এখানে এই 100 পরিবর্তে কয়টা শেয়ার, 200 শেয়ার। এবং 1 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু ডাজ নট বোরোড লেখা আছে, মানে কোনো ঋণ ছিল না, বাট এই 2 নাম্বার অঙ্কে 200 শেয়ার এন্ড বলছে 60% অফ লেখা আছে অফ দা কস্ট উইথ কি বোরোড ফান্ড,
মানে ঋণকৃত মূলধন ঋণের পরিমাণ কত পার্সেন্ট বলে দেখি 60%। তার মানে বোঝা গেল 1 নাম্বার অঙ্কের মধ্যে ঋণ নাই এবং শেয়ারের সংখ্যা কত বলেন দেখি 100। আর 2 নাম্বার অঙ্কে শেয়ারের সংখ্যা 200 এবং কি আছে বলেন দেখি ঋণ আছে। তাহলে দুইটা কিন্তু দুই রকম জিনিস। এবং দুইটার ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে বলেন দেখি এক্স বার বের করতে বলছে এবং কি এসডি বের করতে বলছে। তাহলে এখন সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এক্স বার এবং এসডি আমরা নরমালি ভাবে বের করব, তারপর আমরা রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 শুরু করব। আমরা সাধারণত এই এক্স বার এবং এসডি বের করতে কি শেয়ারে কোনো ব্যবহার করি আমরা? শেয়ারের কোনো ব্যবহার নাই, কিন্তু নাম্বার অফ শেয়ারের কোনো ব্যবহার আছে? নাম্বার অফ শেয়ারের ব্যবহার নাই। তাহলে আমরা নরমালি ভাবে এক্স বার এবং এসডিটা আমরা একটু বের করে নিব। তাহলে সর্বপ্রথমে আপনারা ক্যালকুলেশন করেন। এই যে আমি দেখেন এখানে লেখা আছে ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইল্ড বা রিটার্ন। এক্সপেক্টেড ইল্ড যে কথা আর রিটার্ন একই কথা। এটা সূত্র আমরা জানি আরআই ইনটু কি পিআই। তাহলে আরআই ইনটু পিআই বের করার জন্য আমাদের আরআই কি দিয়ে আছে আমাদের অঙ্কে? বলেন তো আমাদের অঙ্কে কি আরআই দেয়া থাকে না পিআই দেয়া থাকে? পিআই দেওয়া থাকে। পিআই, এই যে পিআই তা কত আছে 50% এবং 50%, কিন্তু আরআইটা কিন্তু দেয়া নাই। তাহলে আরআইটা আমরা ওই যে রিটার্ন টোটাল রিটার্নের মাধ্যমে বের করব, টিআর এর মাধ্যমে বের করব। ঠিক আছে, তাহলে টিআরটাকে বের করে তারপরে ক্যালকুলেশন করি আমরা। তাহলে প্রথমে আগে লেখেন টিআর সমান সমান ওয়ার্কিং 1 লেখেন টিআর সমান সমান, তারপর আমরা করতেছি আগে টিআর লেখেন। ওয়ার্কিং নাম্বার 1 লেখেন ক্যালকুলেশন অফ টিআর। তাহলে দুইটার ক্ষেত্রে টিআর বের করবেন। তাহলে আমাদের এই 60 টাকা কিন্তু P0 আর P1 কত বলেন দেখি? একবার 55 টাকা আর একবার কত বলেন দেখি 70 টাকা। তাহলে দুইবার টিআর বের করবেন। লেখেন ক্যালকুলেশন অফ টিআর সমান সমান D প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু কি 100। এই সূত্র লেখার পরে প্রথম লেখেন ফার্স্ট অল্টারনেটিভ ফর ফার্স্ট অল্টারনেটিভ, আবার দ্বিতীয় লিখবেন ফর সেকেন্ড অল্টারনেটিভ। ডি মানে ডিভিডেন্ড, ডিভিডেন্ডের মান আমাদের প্রশ্নে দেয়া নাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে ডি এর মান 0 প্লাস P1 মানে কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় কয়টা দিয়ে আছে? দুইটা, একটা 55 টাকা একবার আর একবার কয়বার বলুন দেখি 70 টাকা। তাহলে আগে ফার্স্ট অল্টারনেটিভ ক্ষেত্রে আমরা 50 দিব, সেকেন্ড অল্টারনেটিভ ক্ষেত্রে কত দিব? 70। তাহলে 55 বিক্রয় মূল্য মানে P1 55 মাইনাস হলো P0। P0 কত আমাদের বলুন দেখি? ক্রয় মূল্য এখন 60 টাকা। উভয় ক্ষেত্রে P0 হচ্ছে 60 টাকা ডিভাইডেড বাই 60 ইনটু 100। তাহলে কত হলো প্রথমটাই? -8.33%। হ্যাঁ, -8.33%। আবার লেখেন ফর সেকেন্ড অল্টারনেটিভ। সেকেন্ড অল্টারনেটিভ একসাথে 16.67% 16.67%। গুড, ধন্যবাদ। তাহলে দেখেন প্রথম অল্টারনেটিভের ক্ষেত্রে আপনার আরআই হচ্ছে -8.33 আর দ্বিতীয় অল্টারনেটিভের ক্ষেত্রে হচ্ছে প্লাস কত 16.67। এখন আপনি এক্সপেক্টেড রিটার্নটা বের করতে পারবেন, তাই না? লেখেন ওয়ার্কিং নাম্বার 2 লেখেন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন বের করার পর তারপরে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন। এই তিনটাকে আমরা বের করব, তিনটা ওয়ার্কিং করে নিব আমরা। ওয়ার্কিং নাম্বার 2 ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। আমরা কিন্তু ওয়ার্কিং এর মধ্যে আছি, এখন পর্যন্ত রিকোয়ারমেন্টে যাইতে পারি নাই। লেখেন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড। নরমালি যে এক্স বার বের করব সেটা ওয়ার্কিং না? হ্যাঁ হ্যাঁ, নরমালি ভাবে যে আমরা এক্স বার এবং এইচডি বের করব সেটা হচ্ছে ওয়ার্কিং। আর আমাদের প্রশ্নের যে এক্স বার এইচডি চাইছে সেটা আমাদের এই যে শেয়ারে দিয়ে বের করতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরে আসবো। আগে আমরা নরমালি এক্স বার এবং এইচডিটাকে বের করতেছি ওয়ার্কিং এর মাধ্যমে। কারণ এই যে এই 100 শেয়ারে যখন করবো তখন আমাদের এই এক্স বার এবং এইচডিটা লাগবে। এই জন্য আমরা নরমালি এক্স বার এবং এইচডিটা বের করে নিতেছি। 4.17% আছে। 4.17 প্রথমটা, আবার সেকেন্ডটা বের তাহলে 4.17 না? হ্যাঁ জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। এরপর আপনি লেখেন ক্যালকুলেশন অফ এইচডি। আর কারো যদি না হয় আমাকে বললেন যে ভাই আমার এটা হয় নাই। মৃত্যুঞ্জয় কত হয়েছে? প্রফিট কত হয়েছে বলো?
সাজ্জাদ কি আমাদের শুনতেছো? সাজ্জাদের হেডফোন সমস্যা পিসিতেই নাই। সোনিয়ার কি হয়েছে? হ্যাঁ করতেছি। আচ্ছা বললো এক্স বারটা আমাকে বললো, এক্স বার কত হয়েছে? পপি বললো, মৃত্যুঞ্জয় বললো 4.17। 4.17। 4.17। ওকে, এবার সুন্দর করে লেখেন 3 নম্বর ওয়ার্কিং লেখেন, শেষ ওয়ার্কিং। ক্যালকুলেশন অফ এইচডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করেন। এই যে সূত্র আছে যে সামেশন আর আই মাইনাস ই আর, অথবা এটার পরিবর্তে এক্স বার দিতে পারেন, সামেশন আর আই মাইনাস ই আর তার হোল স্কয়ার ইনটু পি আই। ভাই এসডি আমাদের ওয়ার্কিং 3 না? ওয়ার্কিং নাম্বার 3। 1 নাম্বার ওয়ার্কিং এর টোটাল রিটার্ন বের করছি, 2 নাম্বার রিকোয়ারমেন্টে এক্সপেক্টেড রিটার্ন বের করলাম, 3 নাম্বার রিকোয়ারমেন্টে এইচডি বের করব। এইচডিটা বললেন আর কত হয়েছে? That's 6.25. না ম্যাডাম ভুল হয়েছে, ভালো করে করেন আপনার। মাইনাস কিন্তু আছে, একটু দেখে নিয়েন। 6.25 না একটু বেশি হবে? ভাই আমার 12.5 হয়েছে। হ্যাঁ ধন্যবাদ, তোমার হয়েছে 12.5। আমার ভাই 12.5 আসছে। ওকে, না দুইজন হয়েছে। মৃত্যুঞ্জয় কত হয়েছে? এখন পর্যন্ত হয় নাই ভাই। আচ্ছা করো, শেষ করো। আপনার ক্যালকুলেশন কেমনে করছো? এই যে দেখেন মানটা কি বসাইছেন, -8.33 মাইনাস কত 4.17 তার হোল স্কয়ার ইনটু, হ্যাঁ 12.5 না? হ্যাঁ 12.5। তাহলে 12 পয়েন্ট আমাদের কত হলো? 50 হয়ে গেল। এন্ড ক্যালকুলেশন মিলছে নাকি? মিলছে ভাইয়া, ওকে ধন্যবাদ। এখন আসেন আমাদের রিকোয়ারমেন্টে। এখন দেখেন ম্যাডাম, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম এটা কিন্তু আমরা নরমালি এক্স বার বের করছি এবং কি বের করছি বলুন দেখি, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করছি, তাই না ম্যাডামরা? আমরা 3টা ওয়ার্কিং এর মাধ্যমে প্রথম ওয়ার্কিং আমরা কি বের করলাম, টিআর মানে কি, টিআর মানে কি বলেন দেখি, আর আই এর মান বের করলাম।
যেহেতু আর এই মানটা আমাদের প্রশ্নে দেয়া ছিল না। এরপরে 2 নম্বর ওয়ার্কিং করলাম, x বার বের করলাম, এরপর 3 নম্বর ওয়ার্কিং কি করলাম বলে দেখি, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করলাম। ওকে, এখন আমরা রিকোয়ারমেন্টের মধ্যে আসবো। রিকোয়ারমেন্ট একদম সহজ জিনিস, আমাদের এগুলা বের করা একটু জটিল, তারপর আমরা রিকোয়ারমেন্ট একদম সহজ। তো রিকোয়ারমেন্ট 1 নাম্বার আপনি লেখেন REQA, রিকোয়ারমেন্ট 1। এখন আসলে রিকোয়ারমেন্ট একটা আমি আগে বুঝে দিতেছি, তারপর খেয়াল করেন। দেখেন স্যার বা ম্যাডামরা, হ্যাঁ স্যার বা ম্যাডামরা একটু ভালো করে খেয়াল করেন। প্রথম লেখা আছে কি, আমাদের বের করতে বলছে কি এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি বলেন দেখি, এক্স বার, রাইট? হ্যাঁ ভাই। আর রিস্ক মানে কি বলেন দেখি, এসডি। এই সেম জিনিসই বের করতে বলছে, বলছে যে ইফ যদি 100 শেয়ার যদি কি করে বলেন দেখি, ক্রয় করে। 100 শেয়ার যদি কি করে বলেন দেখি, ক্রয় করে। এখন আসেন তাহলে আমাদের এক্স বারের মান তো আমরা জানি, এক্স বারের মানও জানি, এসডির মানও জানি। জাস্ট এই 100 শেয়ারে আমাদের কত টাকা ইনভেস্ট করছি, এই ইনভেস্টমেন্টটা বের করা পারলেই, মনে করেন আমি 100 শেয়ারে ইনভেস্ট করছি 10,000 টাকা, সাপোজ কত টাকা বলেন দেখি, 10,000 টাকা। তাহলে এই টাকারে আমি যদি এক্স বারের রেট দ্বারা যদি গুণ করি, তাহলে এক্স বারের টাকা বের হয়ে যাবো গা। আর এই 10,000 টাকারে যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিশনের রেট দ্বারা গুণ করি, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডিভিশন পাওয়া যাবে। বুঝতে পারছেন? কারণ এর আগে আমরা এক্স বার এবং এইচ এর পার্সেন্টেজ পাইছি। আমরা বলেন তো এক্স বার কত পাইছি, 4 পয়েন্ট কত বলেন দেখি, 4.17 এর কার মান পাইছি, এক্স বারের মান পাইছি। ও এক্সপেরিমেন্ট বেশি এক্স বারের মান। আর এটা হলো 12.50, এর কার মান পাইছি বলেন দেখি, এইচ এর মান পাইছি। তাহলে এইচ এর মান পেলাম এইটা। এখন কথা হচ্ছে আমাদের এই যে 100 শেয়ারে যে সে কি ক্রয় করছে, বুঝতে পারছেন? এই 100 শেয়ারে ইনভেস্ট, এই 100 শেয়ারে সে কত টাকা ইনভেস্ট করছে, মনে করেন 100 শেয়ার ইনভেস্ট করছে কত টাকা, থেকে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকারে যদি আমি 4.17 দ্বারা গুণ করি, তাহলে কার মান পাবো বলেন দেখি, এক্স বারের মান। এক্স বারের মান। কারণ 4.17 হচ্ছে এক্স বারের পার্সেন্টেজ। ওকে, আবার 10,000 কে যদি আমি 12.5 দ্বারা গুণ করি, তাহলে সেটা কিসের পরিমাণ পাবো, রিস্ক বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পরিমাণটা পাবো। তাহলে আমাদের টার্গেট হলো এই ইনভেস্টটা কত করছে এটা আমরা বের করা, রাইট? হ্যাঁ। আর ইনভেস্টার কত, কয়টা শেয়ার ইনভেস্ট করছে সে বলেন তো দেখি, 100 শেয়ার সে কি ক্রয় করছে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত বলেন দেখি, ক্রয় মূল্য কি 60 টাকা না 55 টাকা না 70 টাকা? ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে 60 টাকা, এক একটা শেয়ার দাম হচ্ছে 60 টাকা। সে কয়টা শেয়ার ক্রয় করছে বলেন তো? 100 শেয়ার। 100 শেয়ার। তাহলে বলতো সে শেয়ারে কত টাকা ইনভেস্ট করছে? 6,000 শেয়ার ইনভেস্ট করছে। তাহলে 6,000 যদি আমি 1.7 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো বলেন দেখি, এক্স বার পাবো, তাই তো? আর 6,000 যদি আমি 12.5 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো, তাই তো? ওকে, এখন দেখেন এই যে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, যে রিকোয়ারমেন্ট 1 আপনি এই এক্স বার এবং রিস্ক এবং রিটার্ন বের করার জন্য প্রথমে কি বের করবেন বলেন দেখি, ইনভেস্টমেন্টটা বের করতে হবে। মানে 100 শেয়ার আপনি কত ইনভেস্ট করছেন এটা বের করবেন। তাহলে এত বক্স কাটার দরকার নাই। হ্যাঁ, এই যে বক্স আপনি কাটবেন না, জাস্ট সিম্পল ভাবে করবেন। তাহলে রিকোয়ারমেন্ট 1 লেখেন আপনারা, রিকোয়ারমেন্ট 1 লেখছেন, তারপর আমি আপনাদের বলতেছি। রিকোয়ারমেন্ট 1 লেখার পর প্রথমে আপনারা লেখেন, এটা লেখেন আমি যেভাবে করতে যেভাবে গেলেন, প্রথমে লেখেন ইনভেস্টমেন্ট। কারণ আমাদের 100 শেয়ারে কত টাকা ই করছে এটা আমাদের বের করতে হবে। প্রথমে লেখেন ইনভেস্টমেন্ট সমান সমান, ইনভেস্টমেন্ট সমান সমান লেখছেন। বলেন তো আমরা ইনভেস্টমেন্ট কেন বের করতেছি? কারণ আমাদের এখানে কয়টা শেয়ার ক্রয় করছে বলেন দেখি, 100 শেয়ার ক্রয় করছে। এই 100 শেয়ার ক্রয় করছে কত কিনা, 55 টাকা, 70 টাকা না 60 টাকা? 60 টাকা। 60 টাকা। তাহলে আপনারা লেখেন ইনভেস্টমেন্ট সমান সমান 100 ইনটু কত, 60। 100 ইনটু 60 সমান সমান কত টাকা? 6,000। 6,000 টাকা। গুড। তাহলে আমাদের টাকাটা কত বের করলাম, 6,000 টাকা বের করলাম। তাহলে সে এই 100 শেয়ারে কত টাকা ইনভেস্ট করছে বলেন তো কি, 6,000 টাকা। 6,000 টাকা ইনভেস্ট করছে। এখন এই 6,000 কে এক্স বারের রেট দ্বারা গুণ করলে আমরা এক্সপেক্টেড পাবো, আর সিগমার দ্বারা গুণ করলে আমরা কি পাবো, রিস্ক পাবো, নাকি? তাহলে এখন লেখেন সো, লেখেন সো, এই যে এরকম লিখবেন এক্সপেক্টেড রিটার্ন, বক্স করা দরকার নাই কিন্তু। হ্যাঁ, লেখেন সো এক্সপেক্টেড রিটার্ন, ইনভেস্টমেন্ট বের করার পর লেখেন সো এক্সপেক্টেড রিটার্ন, ইংলিশে লেখেন, চিহ্ন দেওয়া দরকার নেই, এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন সমান সমান লেখছেন। এক্সপেক্টেড রিটার্নটা তাহলে আমাদের বিনিয়োগ কত টাকা করছি বলেন তো কেউ, কত টাকা বিনিয়োগ করছি বলেন? 6,000 টাকা। তাহলে 6,000 ইন্টু
আমরা কি বের করতে বলছি? এক্সপেক্টেড বের করতেছি না? তাহলে এক্সপেক্টেড রেট কত? 12.5 না 4.17? 4.17%. হ্যাঁ, গুড। লেখেন 4.17%। যা হবে এটা হলো এক্সপেক্টেড এর মান। দেন কত হয়? 250.220. হ্যাঁ, গুড। তাহলে এই যে টাকা দিয়া 250 টাকা দিয়ে দেন, শেষ। 250.20 না? 20 হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ওকে, যার যা হয়েছে। এক্সপেক্টেড রিটার্ন বের করা শেষ। হ্যালো, তাহলে হ্যাঁ ভাই এক্সপেক্টেড বলেন। রিটার্ন কি আপনারা সবাই বুঝছেন? এক্সপেক্টেড রিটার্ন 250 হয় না তো? হ্যাঁ ভাই এখন আপনি কি বের করবেন দেখি? রিস্ক নাকি? এখন লেখেন এন্ড রিস্ক। রিস্ক মানে কি বলেন দেখি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভিশন। তো লেখেন সো এন্ড রিস্ক সমান সমান ইনভেস্টমেন্ট কত? 6000 6000 ইনটু 12.50 12.50%। দেখেন 750 টাকা বের হয়ে যাবো। হ্যাঁ, 750। এখন আমাকে বলেন যে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আপনারা বুঝছেন কিনা, ভালো করে বলবেন, ঠান্ডা মাথায় বলবেন। 1 নাম্বারটা পারলে কিন্তু 2 নাম্বারটাও পারা যাবে। 1 নাম্বারটাকে ভালো করে বলেন যে এখানে আমার সমস্যা হয়েছে ভাই। তাহলে আমরা এই রিকোয়ারমেন্ট করার জন্য প্রথমে আমরা কি বের করব বলেন দেখি? ইনভেস্টমেন্টটা বের করব। তাহলে ইনভেস্টমেন্ট আমরা 100 শেয়ারে কত করে ক্রয় করছিল? 60 টাকা। তাহলে সমান সমান কত টাকা? 6000 টাকা। এই 6000 টাকার মধ্যে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করলাম কত? 255.20 আর রিস্ক বের করলাম কত? 750। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 255.20 এবং কত রিস্ক কত? 750। বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? ওকে, তাহলে এটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট একই রকম। যদি ইনভেস্টমেন্ট বের করা পারি তাহলে x বার দ্বারা গুণ করলে x বার পাবো, আর স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা গুণ করলে কি স্ট্যান্ডার্ড ডিভিশন পাবো নাকি? এখন আসেন তাহলে 2 নাম্বারটা আমাদের কি বলছে এটা আমরা একটু পড়ে আসি। এই যে লেখা আছে 2 নাম্বার তথ্য আর 1 নাম্বার তথ্য কিন্তু ব্যতিক্রম। 1 নাম্বার তথ্য শেয়ার কয়টা ছিল বলেন দেখি? 100 শেয়ার। আর 2 নাম্বারের শেয়ার কয়টা? 200। আর 1 নাম্বার অঙ্কে কিন্তু ডাজ নট বোরোড, কোনো ঋণ ছিল না। বাট এই অঙ্কে কিন্তু 60% কি আছে বলেন দেখি? ঋণ আছে। মানে মোট ইনভেস্টমেন্টের 60% কি আছে? ঋণ আছে। এখন মনে করেন তার মোট ইনভেস্টমেন্ট হয়েছে 10,000 টাকা। সাপোজ কত টাকা বলে দেখি? 10,000 টাকা তার কি হয়েছে? ইনভেস্ট হয়েছে। এই 60% ঋণ। তাহলে এই 10,000 60% কত বলেন? 6000 টাকা। 6000 টাকা। তাহলে 6000 টাকা বাদ দিলে বাদ বাকি থাকে কত? 4000 টাকা। এখন আসেন তাহলে আমরা অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি এখানে কয়টা শেয়ার ক্রয় করছে? 200 শেয়ার। আর আমাদের ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। তাহলে 200 ইনটু 60 সমান সমান কত? 12,000 12,000 টাকা। এই 12,000 টাকার কত পার্সেন্ট ঋণ আছে বল? 60%. 60%। তো ঋণের টাকাটা অবশ্যই আমাদের বাদ দিতে হবে, যেহেতু এর আগে আমাদের 1 নম্বর অঙ্কে কোনো ঋণ ছিল না, এর জন্য ইনভেস্টমেন্ট সরাসরি 6000 টাকা হয়ে গেছিল। কিন্তু আমাদের তো ঋণ আছে নাকি? তাহলে আপনারা সুন্দর করে লেখেন রিকোয়ারমেন্ট 2। এই যে আমি বুঝাই দিতেছি, লেখেন রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 লেখার পরে লেখেন, প্রথম লেখেন ইনভেস্টমেন্ট। তাহলে রিকোয়ারমেন্ট 2 আমরা ইনভেস্টমেন্টে কিভাবে বের করব বলেন তো দেখি? শেয়ার কয়টা? 200 ইনটু 60। হ্যাঁ, তাহলে সুন্দর করে লেখেন ইনভেস্টমেন্ট সমান সমান 200 শেয়ার কত করে বলেন দেখি? 60 টাকা। তাহলে সমান সমান কত হলো? 12,000 টাকা। এই যেটা আমাদের 12,000 টাকা দিয়ে আছে, এই 12,000 টাকার কত পার্সেন্ট ঋণ আছে বলেন তো? 60%। তাহলে লেখেন মাইনাস ডেপ্ট বা এই যে বোরোড লিখতে পারেন, বোরোড ফান্ড মানে ঋণকৃত তহবিল, বোরোড ফান্ড। এই 12,000 টাকার কত পার্সেন্ট আমাদের ঋণ? 60%। তাহলে 12,000 টাকা 60% হবে 7,200 টাকা। ঠিক আছে? তাহলে এখন বলেন তো আমাদের তাহলে অ্যাকচুয়াল কত টাকা ইনভেস্ট করছি আমরা? 4,800 টাকা। বলেন তো দেখি এই ইনভেস্টমেন্টটা বের করা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে আমি আবার বলতেছি, আমি শেয়ারে কতটা ইনভেস্ট করছি? এখানে কিন্তু 200 হবে। হ্যাঁ,
200 ইন্টু কত 60 সমান সমান কত 12,000 এবং 12,000 টাকায় 60% ছিল কি ঋণ 7,200 টাকা, তাহলে অ্যাকচুয়াল আমাদের ইনভেস্টমেন্ট কত 4,000 কত 800। ওকে, বুঝছেন না বুঝেন নাই বলেন তো ম্যাডামরা? বুঝতে পারছি ভাই। এখন দেখেন এই যে অঙ্কের শুরুতেও একটা কথা ছিল, এই কথাটা আপনি খেয়াল আছে কিনা, বলা ছিল যে এই যে ইনভেস্টর বড় কত পার্সেন্ট বলতে কি 40% ঋণ ছিল এবং এই 40% ঋণের উপর কত পার্সেন্ট জানি সুদ দিবে 10%। 10%। আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্টে কোনো ঋণ ছিল না কিন্তু, তাই না? এক নাম্বার রিকোয়ারমেন্টে কোনো ঋণ ছিল না ভাই না। ছিল না, এর জন্য এর উপর কোনো সুদ ধরি নাই। বাট দুই নাম্বার অঙ্কে কিন্তু আমাদের ঋণ আছে, আছে না? হ্যাঁ। ঋণ বলেন তো কত ঋণ বের করছেন, ঋণ পরিমাণ কত বের করছেন? 7,200। 7,200। এর উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে বলেন তো আপনাকে? 10%. 10% সুদ আপনাকে দিতে হবে নাকি? তাহলে এখন আসেন আমি রিকোয়ারমেন্টটা বুঝে দিতেছি। তাহলে প্রথমে বের করব আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব। তাহলে এক্সপেক্টেড রিটার্নে যে লেখা আছে এক্সপেক্টেড রিটার্ন, আমাদের ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল 12,000 টাকা। তাহলে 12,000 টাকা এক্সপেক্টেড রিটার্ন রেট হলো কত 4.17। তাহলে 12,000 এ 4.17 সমান সমান কত 500.40। তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা পেলাম 500.40। আমাদের আগের অঙ্কে কিন্তু এখানেই কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছিল, তাই না ম্যাডামরা? হ্যাঁ ভাই কিন্তু আমাদের আগের অঙ্কে ঋণ ছিল না, কিন্তু আমাদের অঙ্কে তো ঋণ আছে। তাহলে ঋণ কত টাকা বলেন তো আমাদের অঙ্কে? 7,000 কত? 7,200। তাহলে ঋণের উপর আমরা কি দেই? ইন্টারেস্ট দেই, ইন্টারেস্ট দেই না? লেখেন মাইনাস ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট অন ব্রোয়িং ফান্ড, এই যে ব্রোয়িং ফান্ড যেটা আছে, ইন্টারেস্ট অন ব্রোয়িং ফান্ড অথবা ইন্টারেস্ট অন ডেট দিতে পারেন আপনি, যে যেটা মন চায়। ইন্টারেস্ট অন ব্রোয়িং ফান্ড দেন। এই ইন্টারেস্ট কত ছিল 7,200, এর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10%। তাহলে 720 টাকা হইলো। তাহলে এই দুইটার থেকে বিয়োগ করার পর আমাদের মাইনাস ফিগার চলে আসে মাইনাস 219.60। দেখেন এটা হয়েছে কিনা আপনাদের? হ্যাঁ ভাই দিবা এটা হইছে। হয়েছে? এখন বলেন যে এইটার ক্ষেত্রে আমি ঋণের টাকা কেন বাদ দিলাম? এই বাদ দিয়ে কি অসুবিধা হয়েছে? কারণ আমাদের এই অঙ্কে ঋণ ছিল আর আগের অঙ্কে আমাদের কোনো ঋণ নাই, এর জন্য ঋণের টাকাটা আমরা কি করছি? বাদ দিছি, ঋণের উপর সুদ। তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 12,000 টাকা। তাহলে 12,000 টাকার 4.17 500 টাকা, আর ঋণ কত ছিল 7,000 কত 200। তাহলে 7,200 কত পার্সেন্ট জানি সুদ দিবে? 10% সুদ দিবে। তাহলে সুদ কত হয় 720 টাকা। তাহলে এখানে বিয়োগ করার পর আমাদের নিট যে টাকা এক্সপেক্টেড টাকা সেটা কত মাইনাস 219.60। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আমাদের চলে আসবে কি রিস্ক। রিস্ক মানে কি? স্ট্যান্ডার্ড ডিভিশন। এই স্ট্যান্ডার্ড ডিভিশন করার ক্ষেত্রে আমাদের আর কি লাগে না বলেন দেখি? ওই ঋণের সুদটা লাগবে না। কারণ কি? এখন কথা হচ্ছে এই ঋণের সুদটা আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন ক্ষেত্রে লাগলো না, তাহলে এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে লাগলো। কারণ কি? এক্সপেক্টেড রিটার্ন মানে কি? আয়। আয় বের করার ক্ষেত্রে কিন্তু আয়ের সাথে ব্যয় বাদ দেওয়ার লাগে, তাই না? হ্যালো, এক্সপেক্টেড রিটার্ন মানে কি? আয় বের করা না? তাহলে আয় বের করার ক্ষেত্রে কি আয়ের সাথে কি করতে হয় বলেন দেখি? ব্যয়টা বাদ দেওয়ার লাগে। এর জন্য ব্যয়টা আমরা কি এই যে ব্যয় 720 টাকা বাদ দিয়ে আমাদের আয় বের করছি। কিন্তু রিস্কের ক্ষেত্রে আমাদের আয় ব্যয় না, রিস্কের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন। এই ক্ষেত্রে আমাদের কোনো আয় ব্যয় নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত টাকা 12,000 টাকার কত পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডিভিশন রিস্ক কত 12.50 12.50 দিলেই কাজ শেষ, কাম হো গয়া। so the risk 12,000 এর 12.5% 1,500 টাকা। হয়েছে ভাই বুঝছে? এখন এই অঙ্কটা আপনারা বাসায় ভালো করে আরেকবার নিজেরা করবেন, নিজে নিজে করবেন অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে একটু এক্সেপশনাল অঙ্ক আর কি এই চ্যাপ্টারের মধ্যে। ভাই হ্যাঁ বলেন আপনার।
আমরা যে তাহলে যে মানে অরিজিনাল যে 4,800 ইনভেস্টমেন্ট যে বের করলাম, তাহলে এটার কোনো কাজ করলাম না কেন? না, এইটার কোনো কাজ নাই, এটার টাকা তো নিট টাকা আমি বের করছি। আমাদের যদি অঙ্কে যদি এই যে বোরোইং যদি না থাকতো, বুঝতে পারছেন, এটা যদি না থাকতো তাহলে আমাদের অ্যাকচুয়াল ইনভেস্ট কত হতো? 12,000 টাকা হতো। তখন আমরা 12,000 টাকা হিসাব 12,000 করতাম। যেহেতু আমাদের ঋণ আছে, তাহলে ঋণটা বাদ দিয়ে আমাদের নিট টাকা, এইটা টাকার কোনো আমাদের কোনো কাজ নাই, কিন্তু এই 4,800 টাকার কোনো কাজ নাই। ও শুধু এটা আমরা বের করতে এইটার উপর হবে। কাজ করব এবং কি এইটার উপর কাজ করব। ভাই ওইটা না বের করলে তো হইব না হ্যাঁ, ভাই। কোনো সমস্যা নাই। তুমি তাহলে এইটা যদি না বের করি, তাহলে 10,000 থেকে 12,000 টাকা বাদ দিয়ে তাহলে তুমি 7,200 টাকা তো বের করা পারবে না, বুঝো নাই? 7,200 টাকা তো ঋণের উপর, ঋণের টাকাটা কত, এটা টাকা তুমি তো বের করতে পারবে না। এই 4,200 টাকা না বের করলে, তুমি এইটা না বের করা টাকাটা, কিন্তু তোমার ঋণের টাকা তো বের করতে হবে 12,000 মানে 60%। আমরা ঋণের টাকা বের করার জন্য এই টাকাটা বের করব। হ্যাঁ, এই টাকাটা এটা ই করা হয়েছে আর কি। আর আমাদের যদি এই ঋণটা যদি না থাকতো, তাহলে 12,000 টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে, আর কথা না, এই 12,000 টাকা কত পার্সেন্ট আমাদের ঋণ? 60%। তাহলে 60% কত হয়? 7,200 টাকা। এই 4,800 টাকা আমাদের কোনো কাজ হবে না। এই 4,800 টাকা আমরা কাজই করবো না, কারণ কাজ করবো কি 12,000 টাকা এবং কি 7,200 টাকা। এটা হচ্ছে আমাদের কি নিট ইনভেস্টমেন্ট। মোট ইনভেস্টমেন্ট আয় থেকে আমাদের ইনভেস্টমেন্টের সুদ টাকা ব্যয় বাদ দিয়ে আমাদের নিট ইনভেস্টমেন্ট বেরোইছে। কতটা বেরোইছে? -219। হ্যাঁ ভাই। ঠিক আছে, জি ভাই। ওকে। এই অঙ্কটা বাসায় গিয়ে আবার বললাম, আবার ভালো করে দেখবেন, বাসায় নিজে নিজে করার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি না পারেন তাহলে বই থেকে করবেন আর কি। আগে অঙ্কটা আগে নিচে ভালো করে দেখতে হবে। এরপরে দেখেন 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা একবার এক নাম্বার না 2 নম্বর অঙ্ক, হুবহু অঙ্ক। লেখা আছে টোটাল রিটার্ন। তো টোটাল রিটার্ন মানে কি? টিআর ইফ বন্ড এন্ড কি স্টক। তাহলে বন্ডের ক্ষেত্রে কি হয় বলেন তো? ডি হয় না আই হয় না সি হয়? আই হয়। আই হয়। আর স্টকের ক্ষেত্রে কি হয় বলেন তো? ডি। ডি। কি হয়? জি ডিভিডেন্ড। তাহলে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র টোটাল রিটার্নটাই বের করতে বলছে, রিটার্ন রিলেটিভ কিন্তু বের করতে পারে নাই, নাকি? তাহলে আমাদের এই যে তথ্যগুলি দিয়ে আছে, এই তথ্যেতে আমি দুই একটা প্রশ্ন করি। তাহলে এই বন্ডের ক্ষেত্রে আমাদের হবে আই প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু কি 100, তাই না? বন্ডের ক্ষেত্রে সূত্র আমাদের ভাইয়া ওকে। হ্যাঁ ভাই। আর বলো তো দেখি, সোনিয়া বলো, এখান থেকে আমি আই কিভাবে বের করবো? আই, এই বন্ডের ক্ষেত্রে আইটা কিভাবে বের করি? এটা কত ক্লাসে জিজ্ঞেস করছিলাম, জীবন আছে কিনা? আই মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা কিভাবে বের করবো? আমি বললাম ভাই। আছে ও? 4 জন দেখি আজকে। আচ্ছা ঠিক আছে, ও নাই। আচ্ছা বলো, মৃত্যুঞ্জয় বলো। কারণ কি ফেস ভ্যালুতে কুপন রেট দ্বারা গুণ। ফেস ভ্যালুর কুপন রেট দ্বারা, তাহলে 1000 কত পার্সেন্ট? 10%। 10%। ওকে, 1000 10% যারা দেবো সেটাই হচ্ছে আমাদের এটা, নাকি? ওকে, তাহলে আর বাদ বাকি গুলো দিয়ে আছে 960 টাকা কিসের টাকা? পপি বলো। এটা হচ্ছে ভাই P0। P0। আর এই যে এটা সোনালী বলো। 1020 P1 ভাইয়া। P1। আর এই এক কি কোনো দরকার আছে? এক আমাদের কোনো দরকার নাই। একই রকম ভাবে না, স্টকের এটার ক্ষেত্রে দরকার নাই। এই দুই কার মান বলেন তো দেখি? ডিভিডেন্ড ডি এর মান। ডি এর মান। এই 30 কার মান? P0। P0। 26 P1 এটা দরকার নাই। নাম্বার অফ এটা শেয়ার দরকার আমাদের নাই। দরকার। এটা দরকার নাই। ওকে, তাহলে 15 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, কি বলেন? হ্যাঁ ভাই। জি ভাই। ওকে, এগুলো কিন্তু আগের অঙ্কই। 16 নম্বর অঙ্কটা আপনি একটু পড়েন তো দেখি কি কি লেখা আছে আপনাদের এখানে। 16 নম্বর অঙ্কটা আপনারা একটু করবেন আর কি। And investor purchase এটা কার মান? মানে এটা কি? হচ্ছে P0। P0। ধন্যবাদ, P0। তারপরে লগে এনে কি লেখা আছে? এট দ্য এন্ড অফ হোল্ডিং পিরিয়ড হি হ্যাজ গিভেন 60 টাকা as কি? ডিভিডেন্ড। তাহলে এই 60 টাকা কার মান? ডি এর মান। ডি এর মান। ধন্যবাদ। এন্ড লেখা আছে চার্জ 8% কি কমিশন, তাহলে 8 টাকা কমিশন। এটা কার মান? এটা হচ্ছে সি এর মান। হ্যাঁ, সি এর মান। এন্ড রিসেলিং প্রাইস মানে পুনরায় বিক্রি করছে কত? 600